হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আজকের আমাদের এই বিজনেস লাইভের টপিকটা এরকম যে আমাদের কমিউনিটিতে এখন মোর দ্যান 20 কোচ আছেন। তো তাদেরকে নিয়ে আমরা এই পর্বটা সাজিয়েছি। তো আজকে আমরা শুরু করছি আমাদের আম খুব মানে বিগিনিং এর যে কোচ ছিলেন তানভীর আলম ভাইয়াকে দিয়ে। তো আমি নাজমা, প্রথমে আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিই। লস এঞ্জেলেস ইউএসএ থেকে আমার সাথে আছেন আমার আম, হ্যাপি চৌধুরী আপু নিউ জার্সি থেকে, এবং নিয়ামুল কবির ভাই জর্জিয়া থেকে। তো হ্যাপি আপু, আপনি একটু আপনার পরিচয়টা দেন, দিয়ে শুরু করেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ইচ এন্ড এভরি ওয়ান অফ ইউ যারা আজকের আমাদের এই লাইভটা লাইভ দেখবেন এবং পরের রিপ্লাইটা দেখবেন। গুড মর্নিং, গুড ইভিনিং, যে যেখান থেকে এখন এই লাইভটা দেখতেছেন। আমি ভেরি ভেরি এক্সাইটেড আজকে, কারণ আজকে আমরা যেই সেশনটা শুরু করতে যাচ্ছি সেই সেশনটার নাম দিয়েছি গাইডেন্স বাই কোচেস। সো গাইডেন্স বাই কোচেস, এখানে আমাদের আপু যেটা বললেন, অনেক অনেক কোচেস আছেন এখন আমাদের বাংলাদেশি কমিউনিটিতে, এবং সবার চেয়ে ফার্স্ট যে কোচ তাকে নিয়ে আজকে আমাদের এই সেশনটা শুরু করা হয়েছে। সে হলো আমাদের তানভীর ভাই, যার মাধ্যমে আমাদের এই বাংলাদেশের পুরো কমিউনিটিটাই কিন্তু এই বিজনেসের সাথে ইনভলভ, ইনক্লুডিং মাইসেলফ। সো আমি হ্যাপি নিউ জার্সি ইউএসএ তে আছি আমার ফ্যামিলি নিয়ে। বাই প্রফেশন আমি একজন ক্লিনিক্যাল ম্যানেজার, এবং গত 3.5 বছরের মতো হলো এই ডিজিটাল বিজনেসটা রান করতেছি। আলহামদুলিল্লাহ, আমিও একজন বিজনেস কোচ, অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন। গত 7-8 মাস হলো আমি কোচ এই কমিউনিটির। সো আমি আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের নেক্সট কো-হোস্টের কাছে, নিয়ামুল কবির ভাই। হি ইজ আ ডাক্তার হু জয়েন্ড আস টুডে ফ্রম জর্জিয়া। ভাইয়া। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি নিয়ামুল কবির ইউএসএ এর জর্জিয়া থেকে বলছি। আই এম সো এক্সাইটেড টুডে, কারণ এই বিজনেসে আমি, আমার মেন্টর তো জাহিদ হাসান ভাই, বাট আমার কোচ, প্রথম কোচ, আমার কোচিং কল হয়েছে তানভীর ভাইয়ের সাথে। তো আজকে সেশনটা যেহেতু তানভীর ভাইয়ের সাথে, আই এম সো এক্সাইটেড টু লার্ন ফ্রম হিম। কারণ শেখার তো আসলে শেষ নাই, প্রতিদিনই এক একটা শেখার বিষয় থাকে। আর যেহেতু কোচ এখানে আমাদের বিজনেস কমিউনিটিতে একটা, মানে বলতে পারেন যে একটা পদবি বা একটা স্টেপ, যেখানে মানুষ আসলে কিছুটা হলেও বেশি জানে আর কি। তো তানভীর ভাইয়ের কাছ থেকে শেখার এই সেশনটার জন্য ধন্যবাদ হ্যাপি আপা এবং নাজমা আপুকে। আমি আমার ছোট পরিচয় দিই, আমার নাম হচ্ছে নিয়ামুল কবির। আমি ইউএসএ জর্জিয়াতে ফ্যামিলির সহ গত 5 বছর ধরে আছি। এর আগে আমি ন্যাশভিল টেনেসিতে ছিলাম। বাই প্রফেশন আমি একটা ইউনিভার্সিটিতে একাডেমিক প্রফেশনে আছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। আমি এতটুকুই বলতে চাই যে আই এম রিয়েলি এক্সাইটেড টু বি হিয়ার টু লার্ন ফ্রম দিস অ্যামেজিং কোর্সেস। থ্যাংক ইউ আপু। নাজমা আপু। জি ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু আমাদের সাথে শেয়ার করেন, আপনার জার্নিটা, কিভাবে এই বিজনেসের জার্নিটা আপনার শুরু হয়েছে আমাদের সাথে। আহ, আমার পালা নাকি? জি জি ভাইয়া প্লিজ। ভাইয়া। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম তানভীর, আমি থাকি হচ্ছে কানাডার ক্যালগেরিতে। আপাতত আমরা এর আগে সাসকাটুনে ছিলাম, তারপর টরন্টোতেও ছিলাম বেশ কিছুদিন। এখন ক্যালগেরিতে আছি প্রায় 16-17 বছর টোটাল কানাডাতে। আর 5-6 বছর হলো আমরা জব টব আর করছি না আর কি। আমরা 7 বছর আগে বিজনেসটা স্টার্ট করি, এবং বিজনেসটা শুরু করার 1 বছর পর আমরা, আমি আমার ওয়াইফ, আমরা দুজনে জব ছেড়ে দেওয়ার মতো, মানে ইনকাম আমরা বিজনেস থেকে শুরু হয়, যার কারণে আমরা আল্লাহর মধ্যে জব ছেড়ে দিতে পারছি। আর এই তো এখন 2020 থেকে আমরা মোটামুটি এই বিজনেসটাই করছি। আর এখন যতটুকু সম্ভব অন্যদেরকেও এই বিজনেসটা কিভাবে করতে হয়, কিভাবে রান করতে হয়, এগুলো আমরা হেল্প করি আর কি। আমার সাথে সাথে এই যে কোচ হ্যাপি আপু, নাজমা আপু, তারপরে এই যে নিয়ামুল ভাই, ওনারাও আছেন। সো আমরা এইভাবেই এখন আপাতত চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। আর কি। থ্যাংক ইউ তানভীর ভাই।
জি জি ভাই, আমি একটু অ্যাড করতে চাই। আমরা যারা কোচে আছি এবং যারা এই বিজনেসটা করতেছি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যেহেতু আমাদের এই বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস, আমরা যারা বিজনেসটা রান করতেছি, আমরা তো ডেফিনেটলি আপনার চেঞ্জটা দেখতে পারতেছি। স্পেশালি মাইসেলফ আই ক্যান স্পিক, কারণ আমি আম, যখন আপনার সাথে আমার কোচিং কলটা হয় একদম বিগিনিং এ, আপনি আমার সাথে যখন ফার্স্ট ডে তে কথা বলেন, তখন আপনি বলছিলেন যে দিস ইজ এন অ্যামেজিং বিজনেস প্ল্যাটফর্ম আপু, আপনার মেডিকেল ফিল্ডের জবের পাশাপাশি আপনি সাকসেসফুলি এই বিজনেসটা রান করতে পারেন। আমিও দেখেছি যে আপনার ফ্যামিলির চেঞ্জটা কিভাবে আসছে এবং আপনি কিভাবে আপনার ফ্যামিলিকে সময় দিয়ে আপনি বিজনেসটা রান করতেছেন সাকসেসফুলি, এবং আপনার চেঞ্জ কি কি হচ্ছে যারা আপনার সাথে আছে এই গ্রুপে তারা সবাই দেখতেছে। তো যারা এখন এই লাইভটা দেখতেছে, যারা জানতে চায় যে অ্যাজ এ বিজনেস ওনার, অ্যাজ এ বিজনেস কোচ কিভাবে আমাদের গ্রোথটা হয়, সো আমার প্রশ্ন আপনার কাছে ভাইয়া, যে আমি তো দেখছি আপনার চেঞ্জ গুলা এবং আপনার ফ্যামিলিতে যে চেঞ্জেস গুলো আসতেছে ওভার দ্য ইয়ার্স, তো প্রথমে আপনার কিভাবে ছিল বিজনেসটা আসার আগে, এবং এই যে ওভার দ্য ইয়ার্স আপনার চেঞ্জটা কিভাবে হচ্ছে, আপনি যদি ফলোয়ারদের জন্য বলতেন, আমরা তো আর জানি আপনার স্টোরি গুলা। আমার মানে এই বিজনেসটা শুরু করার আগে অন্যান্য গতানুগতিক অতি সাধারণ মানে নর্মাল আমরা যারা বিদেশে এসে যে কষ্ট করি বা ইয়ে করি, আমার এই বিজনেসের আগে আমার লাইফটা ওরকমই ছিল, একদম মানে 8-10টা ইয়ের মতোই। 1-2% কিছু মানুষ থাকে যারা ইউনো বিদেশে আসে, সেই আসার সময় সেরকম ইয়ে আসার পরেও কষ্ট টষ্ট তেমন একটা করতে হয় না। তারা ইউনো টাকা পয়সার দিক থেকে অনেক অন্যরকম ভাবে থাকে, বাট ওইটা হচ্ছে 1-2%। আর বাকি মোটামুটি আমরা সবাই বিদেশে আসলে যেরকম প্রথমে থাকা খাওয়ার প্রবলেম, তারপরে জবের প্রবলেম, তারপরে কষ্ট করো, তারপরে পড়ালেখা করো, মানে ইন দ্য মিন টাইম পড়ালেখা করা, ইয়ে করা, সবকিছু মিলিয়ে দেখা যায় যে তারপরে জব, এরপরে জবে ঢুকলে তো আপনার 9 to 5 দৌড়াদৌড়ি, বাচ্চা কাচ্চা, স্কুল কলেজ আনা নেওয়া নামানো। আমার লাইফটা অনেকটা ওরকমই ছিল। আমি আমার বিকাল 4টা থেকে আমার জবের ইয়ে ছিল রাতের 2টা-3টা পর্যন্ত। বাসায় আসতাম, ঘুমাতাম, বসে থাকতাম যে উইকেন্ড কবে আসবে, উইকেন্ড বন্ধ কবে হবে, বন্ধ, ওহো আর আর মাত্র 3 দিন, মানে কোনো মতে মানে দিন পার করা টাইপের। আর এই তো, আর আমার ওয়াইফও তখন জব করতো, তো দেখা যেত অনেক 2 দিন 3 দিন আমাদের সাথে একজনের দেখাই হইতো না, এমন একটা অবস্থা। আমি যখন আসতাম তখন সে ঘুমায় থাকতো, আবার আমি যখন সকালে ঘুমে সে তখন চলে যেত কাজে, আবার সে বিকালে আসতো, বাট আমি বাই দেন দুপুরে আমি আবার বের হয়ে যেতাম। সো এরকম লাইফস্টাইল, এবং এটা ওই যে বললাম যেটা আমাদের এখানে এটা খুব কমন আমাদের বাইরে, যে আমরা আমাদের লাইফস্টাইলটা এরকমই। তো আমারটাও আসলে আগে ওরকমই ছিল। তারপরে যখন এই বিজনেসটা স্টার্ট করি, এবং এরপর থেকে যে আপনি যেটা বললেন যে আপনারা তো দেখছেন আমি 1 বছর পর আমি জব ছেড়ে দেই, এবং এরপর আমার ডেডিকেশনটা বা আমার ফোকাসটা এমন ভাবে আমার বিজনেসে ছিল যে আমার এইটা ছাড়া আমার আর কোনো উপায় নাই, এবং এইটা আমার এক ধরনের চ্যালেঞ্জের মতো যে আমি আর এটাতে আমার সাকসেসফুল হইতেই হবে। আর এটা হওয়ার আরেকটা বড় একটা ইয়ে ছিল যে আমি সবসময়, যেটা আপনারা অনেকবার আমার মুখে শুনছেন, সেটা হচ্ছে যে আমার কাছে সবসময় মনে হতো যে আমি আমার এই বিজনেসে আমি কেন সময় দিব না বা দিতে পারবো না, বা আমার এক্সকিউজটা কি, যেখানে এটা আমার বিজনেস, আমি আমার এখানে নিজের জন্য এক্সকিউজ তৈরি করব, অথচ আমি আরেকজনকে বড়লোক বানানোর জন্য আমি খুবই ডেডিকেশনের সাথে আমি 9টা থেকে 5টা জবে যাচ্ছি। 9টার সময় জবে যাওয়ার কথা হলে আমি 9টার সময় ঢুকতেছি, ইনফ্যাক্ট আরো 10 মিনিট আগে 8:50-এও আমি অফিসে ঢুকতেছি, এবং মনোযোগ দিয়ে আমি কাজ করতেছি, ইয়ে করতেছি ফুল ডেডিকেশনের সাথে আরেকজনকে বড়লোক বানানোর জন্য। এটা আমাকে সবসময় বদার করতো, এটা আমার এখনো বদার করে। আমি মানে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যেন মানে এই পুরা এনিওয়েজ ওই ওই জবের আলাপের গেলে আমার আবার ঘন্টা অনেক লাগবে। এবার আমার কাছে তখন মনে হতো যে আমি জব ছেড়ে দিয়ে আমি এই আমার বিজনেস আমি এমন ভাবে সময় দিয়েছি, এবং এমন ভাবে আমার ডেডিকেশনটা ছিল, আমার আনন্দ ছিল। আমি যদি 2-3 ঘন্টা বসে বসে একটা পডকাস্ট দেখতাম এই বিজনেসের ব্যাপারে, আমাদের বিজনেসে তো আর আসলে হার্ড ওয়ার্ক বলতে তেমন কিছু নাই, এখানে আপনার সবকিছুই অলরেডি রেডি। সো বেসিক্যালি আমি সবসময় আমার সেলফ ডেভেলপমেন্টের উপর কাজ করতাম। তো যেটাই আমি করতাম আমার কাছে মজা লাগতো, বিকজ ইটস আই এম ডুইং ইট ফর মাই সেলফ, আই এম ডুইং ইট ফর মাই ওন বিজনেস, আই এম নট ডুইং ইট ফর এনিওয়ান এলস। এই যে চেঞ্জটা, এইটা ছিল আমার কাছে মনে হয় যেন সবচেয়ে বেশি। এরপরে আপনার যখন এইভাবে আপনি কোনো একটা কিছুতে ডেডিকেটেড থাকবেন, আপনার সাকসেস অবশ্যম্ভাবী আসবেই, এটাতে কোনো সন্দেহ নেই।
সো আল্লাহর রহমতে আমারও সেরকমই হয়েছে, এবং এরপরে বাকিটা তো দেখতেছি যে আমার এখন মানে ফাইন্যান্সিয়ালি যদি বলেন, আমি কালকে চাইলে আল্লাহর রহমতে কালকে বাংলাদেশে নিয়ে 6 মাস থাকতে পারবো। আমার বসের কাছে অ্যাপ্লিকেশন করা, বসে ছুটি দিবে কিনা, টিকিট কি ক্রেডিট কার্ড দিয়ে কাটবো নাকি ওই যে জমানো টাকা ছিল ওইটা দিয়ে কাটবো, একজন যাব না হাজবেন্ড ওয়াইফ দুজনেই যাব, বাচ্চা কি নিব কি নিব না, কার জন্য কয়টা শ্যাম্পু কিনবো কি কিনবো না, এগুলো আমার এখন কিছুই চিন্তা করতে না। আমি অনেকটা চাইলাম আর চলে গেলাম টাইপের। আমি এখন ইউনো মানে এই যে ফাইন্যান্সিয়ালটা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমার আমার বাচ্চা আছে, আপনারা জানেন আমার 3 মেয়ে। আমি ওই যে ওদের সাথে সকালে নাস্তা করলাম, খেলাধুলা করলাম, এখন আসলাম এই যে এখানে আপনাদের সাথে লাইভ করতে। এটা শেষ হলে আমি আমার বড় মেয়েকে নিয়ে যাব মার্শাল আর্টে, ওইখান থেকে আমরা আমার ভাইয়ের বাসা দুপুরে দাওয়াত, মানে সারাদিন আমাদের উইকেন্ড স্যাটারডে সানডে মানডে বলতে কিছু নাই। এবং এইটা আমরা জানি যারা আমরা এখানে করি যে আহ, এটা স্বপ্ন, এটা স্বপ্নের মতো মনে হবে। আমরা যারা এখনো জব করতেছি বা করতেছি, আমার নিজের কাছে স্বপ্নের মতো মনে হয় যে আপনি 7 দিন অ্যালার্ম দিয়ে দম করে দৌড়াদৌড়ি করে ঘুম থেকে উঠতে হবে না, দৌড়াদৌড়ি করে ট্রাফিকের মধ্যে দিয়ে আপনার কাজে যাইতেই লাগে 2 ঘন্টা অনেকে। এই যে আপুর এখন কতক্ষণ লাগে নাজমা আপু আপনার লস এঞ্জেলেসে? আমার মনে হয় বাহ সকালবেলা বাইরে হওয়া ভাইয়া, ছোটখাটো এখানে তো ট্রাফিকটাই হচ্ছে আপনার সমস্যা, সময় তো এখানেই লাগে। পুরো লাইফস্টাইল চলে হচ্ছে লস এঞ্জেলেস, আমার ধারণা নিউ ইয়র্ক বা বড় বড় শহরগুলোতে এরকমই, যে লাইফস্টাইলটা চলে আপনার ট্রাফিকের উপর ভিত্তি করে আপনার লাইফস্টাইল, আমি কখন রওনা দিব কখন করব। আর লস এঞ্জেলেসে সকালবেলা আমার মনে হয় 6:30 7টা থেকে শুরু করে 11টা পর্যন্ত যারা ড্রাইভ করে, এদের ছোটখাটো মানে কবিরা গুনাহ ছাড়া ছোটখাটো অন্যান্য গুনাহ টুনা মাফ হয়ে যায়। মানে এমন এইটা একটা মেন, মানে এটা এটা আনবিলিভেবল। তো এগুলোর মধ্যে দিয়ে আমার কাজে যাইতে হচ্ছে না, করতে হচ্ছে না, মানে আমি ঘরে বসে আছি, আমার যখন ইচ্ছা তখন। এটার তো অমূল্য, এটার দাম কত কিভাবে দিবেন আপনারা? জি নাজমা আপু কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়ারে আমি যখন প্রথম শুরু করছি 21-এ, আমি দেখছি ভাইয়ার বাড়ি ছিল, তারপর সাসকেচুয়ানে আপু ভাইয়া দুজনেই জব করতো, গাড়ি ছিল, মানে যেরকম একটা লাইফ মানুষ আশা করে, কাজ করব ঘরে আসব এরকম সবই ছিল। কিন্তু ভাইয়ার যেটা চাওয়া ছিল আমার এখন যেটা মনে হয় যে ফাইন্যান্সিয়ালি ফ্রিডমের সাথে সাথে টাইম ফ্লেক্সিবিলিটি, এইটার অ্যাচিভমেন্টটা জন্যই ভাইয়ার দৌড়াদৌড়ি, এবং ফাইনালি উনি শুধু সাকসেসফুল না, এই দৌড়াদৌড়িতে ওনার পুরা কমিউনিটিটা, আমরা সবাই আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা খুবই মজার, যখন একজন মানে নিজেকে পরিবর্তন করার জন্য আমরা আসি, তখন শুধু মনে হয় যে ওকে, আমার এখানে ভালো করতে হবে, আমার সিচুয়েশনটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু এই বিজনেসের মাধ্যমে আমি আরেকটা জিনিস দেখেছি যে আমি যখন নিজেকে পরিবর্তন করার পাশাপাশি আমার থ্রুতে কারোর জীবন পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা কিন্তু দেখার মতো না, এটা একেবারে হাড়ে যেয়ে লাগে। মানে এই ফিলিংসটা যে কি পরিমাণে ভয়ানক সুন্দর, সেটা আমি এখন এত ভালো করে উপলব্ধি করতে পারি। তখন ভাইয়া বলতো, যখন আমরা এরকম বসে মিটিং করতাম, বুঝতাম না, কিন্তু এখন আসলে খুব খুব মানে ফিল করি কঠিন ভাবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমাদেরকে, আপনার লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করার জন্য। আমি একটু আমার অ্যাড একটা করতে ফলো চাই। আপ কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আপনি আপু বলেন। আমি একটু অ্যাড করতে চাইছিলাম যে ভাইয়ার কিন্তু যখন ভাইয়া 5-6 বছর আগে যখন বিজনেসটা শুরু করেন, তখন কিন্তু উনি স্টার্ট করছিলেন একজন ইন্ডিয়ান ফিমেলের আই থিঙ্ক অ্যাডটা দেখে। সো ভাইয়ার ওইখানে কিন্তু একটা লার্জ কমিউনিটি অলরেডি বিল্ড আপ হয়েছিল। এখন যখন ভাইয়া মনে করছে যে না, এই বিজনেসটা তো গ্লোবাল যেহেতু, ওয়াই নট স্টার্ট উইদিন আওয়ার কমিউনিটি, আমাদের বাংলাদেশি কমিউনিটি। আর যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এখন 18,000-এরও বেশি মানুষ এই বিজনেসটার সাথে যুক্ত আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনার গ্রুপের মধ্যে। সো থ্যাংক ইউ ভাইয়া ওয়ান সেকেন্ড ফর ডুইং দ্যাট, যার কারণে কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারতেছি, এবং আমাদের কারণে কিন্তু এটা আসলে একটা উসিলা, আসলে একজনের সাথে আরেকজনের কানেক্টেড হয় বিজনেসের অ্যাড গুলা দেখে, এবং আমরা অনেকেরই লাইফটা চেঞ্জ করতে পারতেছি। এন্ড অল ক্রেডিট গোস টু অ্যাকচুয়ালি ভাইয়া অ্যাগেন। জি ভাইয়া, আপনি কি বলতে চাইছিলেন নিয়ামুল ভাই? জি তানভীর ভাই, থ্যাংক ইউ নাজমা আপু এবং হ্যাপি আপু এত সুন্দর করে এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আসলে একটু এই ছেলেদের পার্সপেক্টিভ থেকে একটু তানভীর ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই, কারণ
আপনারা দেখবেন যে আমরা ছেলেরা মোর অর লেস, নট সবাই, মানে আপনার অনেক সময় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে গেলে আমরা প্রচুর সময় নিই। বিশেষ করে আপনি যেমন এই যে জব ছেড়ে দেওয়ার জন্য যে আপনার একটা যে আমাদের স্ট্রেংথ বা মেন্টাল একটা আপনার স্টাবিলিটি লাগে, ওইটাও আমরা আসলে পৌঁছাতে অনেক দেরি করি। আর এখন যেহেতু আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে গেছে, তো ভাইয়া ওই তাদের উদ্দেশ্যে মানে এটা এখানে আপনি কি পয়েন্ট অ্যাড করতে চান? যে আমরা তো জানি যে আমাদের এখন একটা ইনকামের উপরে নির্ভর করে থাকাটা একটা কাইন্ড অফ রিস্কি। তো আমাদের সবাই যেহেতু বলে যে জব থাকাকালীন, ভালো অবস্থা থাকাকালীন সময়ে আরেকটা জিনিস চেষ্টা করা উচিত, কিন্তু এই জিনিসটা নিয়ে যখন অনেকেই বিভিন্ন ধরনের মানে সমালোচনা করে বা অনেকেই আসলে ঘুরে ফিরে সেই জবের ওইটাতেই থাকতে চায়, ওই ফিলোসফিটা আপনি কিভাবে দেখেন? মানে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনার আপনার ছেলেদের পার্সপেক্টিভ থেকে যদি বলে, মানে আপনার যদি ওইভাবে কোশ্চেনটা করেন যে ওকে মানে ছেলেরা কেন এই বিজনেসটা করতে চায় না, বা ছেলেরা করতে গেলে তাদের আসলে কি হয়, অথবা অনেকে আছে যে অনেক ছেলেরাই বিশেষ করে যে জবের প্রতি অন্য রকমের একটা ভালোবাসা, একটা থাকে। ছেলেরা এই বিজনেসে আমার আমার যে এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আমি তো 7 বছরে আমি প্রায় আমার মনে হয় আমি মাসে যদি 50টাও করি, 5 বারং 60, মাসে 50টা করলে বছরে 600, 6-7-42, মানে এরকম 4-5 হাজার আমি কোচিং কল করছি, মানে মানুষের সাথে আমার বিজনেসে ঢুকার আগে আমরা যে কোচিং কলটা করি, ওই ওই থেকে আমি বলতে পারি যে আসলে ছেলেদের ব্যাপারটা আমি মানে খুব, আমি আজ ছেলে হিসেবে আমি যতটুকু দেখছি, একদল ছেলে আছে এরা হলো নাপিত। এদেরকে হলো আপনি যেই টাইপ বলবেন না কেন, তারা তাদের এবং ইনফ্যাক্ট আমার আসলে বলা ভুল হয়েছে, ছেলেরও না, ছেলে মেয়ে দুইজনের, মেল ফিমেল দুই পারে একটা দল আছে, এরা হচ্ছে বাই বোর্ন নাপিত। মানে হচ্ছে কি যে তাদেরকে আপনি যেই টাইপ বলবেন, তারা যেটা বুঝতে পারছে সেটা থেকে তারা কখনোই নড়বেও না, করবে না, এবং এট সাম পয়েন্ট আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। এবং এরা শুধু আপনার সাথে না, এরা জবেও এরকম, এরা ফ্যামিলিতেও এরকম, এদের ওয়াইফের সাথে এরকম, বাচ্চাদের সাথে এরকম, আত্মীয় স্বজনের সাথে এরকম। দেখবেন যে প্রত্যেকটা আত্মীয় স্বজন ইয়ের মধ্যে একটা করে এরকম 2-1টা নাপি থাকে, যারে ওর কথা কইস না, ও হইলো যে ওই নিজে যা সারাটা জীবন নিজে যা বুঝছে সেটাই করে গেছে, এবং কামের কাম কিন্তু কিছু করে না, মানে সাকসেস অ্যাকচুয়াল না, ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল না সাকসেসফুল, কিন্তু ওরা খুব নীতি বা মতো করে একটা, এরা হচ্ছে, এদেরকে আমি বলি নাপিত। এদেরকে আপনি কোনো কিছু বুঝাইতে পারবো না যে এই শ্যাম্পুটা কিনো, এই শ্যাম্পুটা ভালো, আমি নিজে ইউজ করছি, তুমিও করো। আরে না না না, এই শ্যাম্পু এটা না, এই শ্যাম্পু ওইটা না, আমি এগুলা ইউজ করি না, আমার ওই 2 টাকার ফেয়ার অ্যান্ড লাভলি শ্যাম্পুই ভালো। মানে এরা কিছু না কিছু এরা বলবে আপনারা। এইটা বাদ, এদের সাথে আমি আমার কোনো নেই। তারপরে যেটা আসতেছে যে অনেক ছেলেরা আছে যে এরা 50-50, বিশ্বাস করে যে ইট ইজ পসিবল, অনলাইনে ইনকাম করা সম্ভব, অনেকেই করছে, সে করতে পারছে না। কারণ হচ্ছে, যেমন আমি পার্সোনালি কয়েকজনকে চিনি, তারা হচ্ছে যে আসলে ওই রিস্কটা, যে ওই যে আমি যেরকম বললাম যে 1 বছর পর আমি ছেড়ে দিছি, ইটস নট ইজি ডিসিশন, এটা এখন আমি বলতে পারতেছি, বাট এট দ্যাট পয়েন্ট, ওই সময়টাতে আমার ইট ওয়াজ দ্য হার্ডেস্ট ডিসিশন এভার। কারণ আমার তখন এক মেয়ে আর আরেক মেয়ে আসতেছে, ঠিক আছে, আমি জব ছেড়ে দিব, আমার ওয়াইফ হচ্ছে ম্যাটারনিটি লিভে, আমার মানে এটা তো অসম্ভব ব্যাপার। কিন্তু ওই সময়টাতে আপনার রাইট ডিসিশন নেওয়ার মতো ওই ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটিটা যখন থাকে, বা ওইভাবে যদি আপনি নিতে পারেন, তাইলেই দেখবেন যে আপনার, কারণ কি সুদূর প্রসারী, আমরা যেটাকে বলি যে উনি একজন এটার কি বলে, সুদূর প্রসারী মানুষ, যে সামনের জিনিসগুলো দেখতে পারে, বুঝতে পারে, ওইরকম যারা হয় তারা দেখবেন যে সাকসেসফুল হইতে তাদের ইজি হয়। কারণ তারা এই জিনিসটা কোথায় যাচ্ছে, আমি আমার বিজনেসটার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি বুঝতে পারতেছিলাম যে এটা কোথায় যাচ্ছে, আমি এটা কোথায় নিয়ে যেতে পারবো, এটার অপরচুনিটির মানে কতটা ভ্যাস্ট এই সেটা আমি তখন বুঝতে পারছিলাম। দূরদর্শিতা, রাইট, এটা হচ্ছে শব্দটা আমি খুঁজতে যাচ্ছিলাম, রাইট। দূরদৃষ্টি সম্পন্ন মানুষরা এই জিনিসটা করতে পারে। তো আমি ওইটা থেকে, আমি ওই 50-50 জায়গা থেকে আমি করলাম কি, যে আমি 100% আমি জব ছেড়েই দিব। আর আমি যতক্ষণ পর্যন্ত জব না ছাড়বো, ওই কামলাগিরির ওই মাইন্ডসেটটা আমার থেকে বের হবে না। আমার ওইটা সম্পূর্ণ করে, আমি যখন একবার এমন একটা মানে এইটা ছাড়া আমার আর কোনো উপায় নাই,
এই সিচুয়েশনে মানুষ থাকলে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়। আপনি খেয়াল করে দেখেন যত সাকসেসফুল মানুষ আছে তারা ভাঙতে ভাঙতে ব্যাংকরাপ্ট হইতে হইতে এমন একটা পর্যায়ে যায় যে তারপরে এই বিজনেসটা সাকসেসফুল না করলে তার আর কোনো উপায় নেই। তখনই দেখবেন যে তারা এই যে আপনার ফেসবুক বলেন, মার্ক জুকারবার্গ বলেন, আপনার কি বলে জেফ বেজোস বলেন, সবাই এটার মধ্যে দিয়ে গেছে। অ্যাপেল ট্যাপেল থেকে শুরু করে লুই ভুটন, টমি হিলফিগারের কাহিনী আমি গতকালকে শুনতেছিলাম, সব ব্যাংকরাপ্টের কাছাকাছি থেকে আবার ঘুরে দাঁড়াইছে। সো এই আমার এরকম একটা ইয়ে ছিল। এখন ওই আরেকটা যারা আছে যারা 50-50 ওদেরকে আসলে ডিসিশন নিতে হবে। এখানে আমাদের আসলে আপনার ডিসিশন আপনারই নিতে হবে। আর আরেকজন আছে যেটা হচ্ছে যে এরা হচ্ছে যে আপনার যে জব, এটা ওদের কাছে অন্যরকম এরিয়া লাগে। এখানে আমি ওটা খারাপ বলতেছি না, দ্যাটস রাইট টু, দেয়ার ইজ নো রাইট অর রং হিয়ার। কিছু কিছু মানুষ আছে যারা জবটা মনে হচ্ছে যে এটা আমার আইডেন্টিটি, আমি অমুকে কোম্পানির ম্যানেজারিয়াল একটা পোস্টে আসি, এইটা আমি যখন বাংলাদেশিদের সাথে দাওয়াতে যাব, কোনো গ্যাদারিং এ যাব, আমি যখন বাংলাদেশে যাব, ভাই আপনি কি করেন? আমি তো আসলে হয়েছে কি যে যে কোম্পানিটাও আইটি কোম্পানির, আমি একজন ম্যানেজার। এই যে ও বললো এইটাই, এই সারাটা জীবন সে কষ্ট করছে এইটা বলার জন্য। সো এইটাই তার প্রাপ্তি, এইটাই তার সাকসেস, এন্ড হুইচ ইজ ফাইন। এইটাই আমি ওইটাই বলি যে তার সাকসেস, সে সাকসেসফুল অ্যাজ লং এজ ইউ আর হ্যাপি। আমি বলি আমার কাছে সাকসেস এই যে টাকা পয়সা বা ইয়েটা না। আপনি যখন হ্যাপি আছেন, আপনি 2 টাকা ইনকাম করে যদি 2 টাকা দিয়ে আপনি খেয়ে পরে থাকতে পারেন, দ্যাটস সাকসেস। ঠিক আছে? সো আমি তাদেরকে ছোটও করতেছি না, বাট বলতেছি যে ওই মাইন্ডসেটের মানুষ কোনোদিনই বিজনেস করবে না। এইটা না, কোনো বিজনেসই করবে না। তারা হচ্ছে জব করব, মাসে এসে বেতন পাবো, 40 বছর পর্যন্ত করব, 62 বছর বয়সে আমি রিটায়ার করে এরপরে আরামসে আমি দেশ বিদেশ ঘুরবো। যদিও বাই দেন ওর হাঁটুর ব্যথা, গিরার ব্যথা, শিরায় ঈদে, চান্দে, অমাবস্যা যখন এই যে অসুখ বিসুখ, লাগেজের মধ্যে কাপড় চোপড় পড়েছে, ওষুধ থাকে বেশি, তখন এরপরে আপনি তখন ঘুরবেন কি? সো ওইটা হচ্ছে অন্য ইয়াতে। তো এই 3-4 প্রকারের মানুষ আমার মনে হয়, আমি আমার ইয়াতে দেখছি আমি, ছেলেদের জন্য এটা কষ্টের, ডিসিশনটা নেওয়াটা খুব টাফ। কারণ ওই যে আমি বললাম, আমার নিজে দেখা কয়েকজন আছে যে ওরা জানে বিজনেসটা ইয়ে, কিন্তু ওই করার মতো, কারণ তার যে রেসপন্সিবিলিটি গুলা, সে ভাবতেছে এই জব জুড়ে আমি, কিন্তু ওরা এই জিনিসটা বুঝে না যে জবটা তো আসলে আপনার ছাড়তে হচ্ছে না, আপনি করতেছেন না। এই যে নিয়ামল ভাই, তারপরে এই যে আকন্দ ভাই, মানে আপনাদের মতো মানুষরা যে এই বিজনেস করতেছেন, এইটাতে টু বি অনেস্ট আমি মাঝে মধ্যে অবাক হই। আচ্ছা, আপনার 2-3টা পিএইচডি, মাস্টার্স, আপনার ওয়াইফ পিএইচডি, আকন্দ ভাইয়ের ওয়াইফ হতো পিএইচডি, তারপরে আপনারা মানে ইয়ের ফ্যাকাল্টি, আপনারা তো আসলে হইলেন ওই যে সমাজের বুদ্ধিজীবী টাইপের মানুষ। আপনারা যখন এই বিজনেস করবেন, এখানে 2টা জিনিস হয়। সেটা হচ্ছে যে প্রথমত এই বিজনেসটা যে আসলে কতটা সময় উপযোগী সেটা বোঝা যায়। আরেকটা হচ্ছে যে আপনার পিএইচডি করেন, করেন, সবকিছুর পরেও আপনি আসলে ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন কিনা। ওই যে বলো না যে টাকা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক, মানে টাকা তো কামায়, অনেকে কামায়। অনেক ডাক্তার আছে যে 300, 400, 500, $1 million ইন মান্থলি ইনকাম হয়, কিন্তু তার নিজের কোনো লাভ নাই, মানে কোনো লাইফ নাই। সে কাজের মধ্যে আছে, তার বউ হচ্ছে লুই ভুটন আর ইয়াতে যে শপিং করে, তার ছেলে মেয়েরা করে, আর ছেলের বউরা আর মেয়ের জামাইরা এসে হইলো তার কষ্টের ফল ভোগ করবে। সে কিন্তু কিছুই পাবে না, তার জীবনটা চলে গেছে কাজ করতে করতে। আমি এটা চাই নাই। আমি চাইছি যে আমিও মজা করব। অনেক আছে না বলে যে আমার ছেলে মেয়ে, আমার আর জিন্দগি কি, আর বাকি জিন্দগি ছেলে মেয়ের জন্য কইরা কষ্ট করে। আমার ওই ইয়া নাই। আমি কেন বাকি জিন্দগি, আমার জিন্দগি কি শেষ? আমি কেন এনজয় করব না? আমার ছেলে মেয়েও করবো, আমিও করব। সো ওই ইয়া থেকে আপনার এই বিজনেসটা হচ্ছে একদম পারফেক্ট। একদম অনেক অফ টপিকে চলে যায়, বাট ভাইয়া আসলে একদম বাস্তব কথা বলছেন। কারণ আমি এই যে সাক্ষী এই স্ক্রিনে, কিন্তু কারণ নার্সিং ফিল্ডে যারাই জব করেন সবাই কিন্তু 10-12 ঘন্টা একটা শিফট, আপনার মানে 12 আওয়ার শিফট, এটা কিন্তু একদম ম্যান্ডেটরি। তো আপনি যেটা বললেন যে আসলে যারা লম্বা আওয়ারে জব করে বাইরে থাকে, তারা কিন্তু লাইফ আসলে এনজয় করতে পারে না। আসলে তাদের নেক্সট প্রজন্মরাই কিন্তু সেই লাইফটা উপভোগ করতে পারে।
যার কারণে কিন্তু আমার এই বিজনেসে আসা, কারণ আমি কোভিড এর টাইমে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা রিয়েলাইজ করছি যে আসলে ফ্যামিলির সাথে থাকা এবং ফ্যামিলির বন্ডিং জিনিসটা যে কতটুকু ইম্পর্টেন্ট, এবং বাইরে যারা আমরা লম্বা একটা সময় দিয়ে আসি, উই আর এক্সস্টেড ওয়েন উই কাম হোম। ফ্যামিলির সাথে তখন সময় স্পেন্ড করা কি দূরের কথা, মনে হয় যে কিভাবে আপনার সংসারের কাজটা আপনি গুছিয়ে কিভাবে আপনি আপনার বডিকে রেস্ট দিবেন আগে। সো সেই মাইন্ডসেট থেকেই কিন্তু আমি ভাইয়াকে নেক্সট একটা প্রশ্ন করতে চাই যে যারা এখনো ডিজিটাল মার্কেটিং নতুবা কোনো একটা বিজনেস নিয়ে ওনারা থিঙ্ক করতেছে একটা বিজনেস করবে, সো কেন এই যে এখন যে আমরা ইনফ্লেশন বলেন অথবা যে কস্ট রাইজিং জিনিসগুলো আমরা দেখতেছি এখন, সো এই যে একটা লাইফের মধ্যে আমরা দিয়ে যাচ্ছি, হু নোজ এটা কতটুকু সময় এখনো থাকবে, এবং কতটুকু অনেকে যারা এখনো কি বলবো মিড রেঞ্জে যারা আর্নিং করতেছে তারা কিভাবে এখন যে সাফারিং করতেছে এই লাইফটা দিয়ে। সো আমরা যারা ডিজিটাল মার্কেটিং বিজনেসটা করতেছি আমরা তো জানি, এবং আমরা সেই বেনিফিটটা আমরা কিন্তু উপভোগ করতে পারতেছি, এবং যারা করতে পারতেছে না, যারা এখনো খুঁজতেছে কিছু, তারা এই টাইমটাতে কেন একটা ডিজিটাল মার্কেটিং অথবা একটা অনলাইন বেস যে কোনো একটা জিনিস করবে। ভাইয়া যদি আপনার পার্সপেক্টিভটা একটু বলতেন। ওই এইটা তো আসলে আমরা এখন সবাই জানি। এই যে নিয়ামুল ভাই বলেন, আমাদের এখানে কিন্তু প্রচুর আইটির লোক এই বিজনেসটা করে, প্রচুর। ঠিক আছে, আইটি যারা করে তারা এইটার মধ্যে আরো বেশি ইন্টারেস্টেড হয়, কারণ হচ্ছে কি তারা আসলে বুঝতে পারতেছে, কারণ আইটির এরাই তো ওই যে পুরা মানে টেকনোলজির ইয়েটা, মডার্ন টেকনোলজি কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, আপনার ওই কায়িক পরিশ্রম যেটা, যারা একটু ওই যে মানে ইন্টেলেকচুয়াল লেভেলের বা তাদের জবের ইয়েটা ওই রকম, একমাত্র তারা ছাড়া যারা কায়িক পরিশ্রম করবে, যেই জিনিসগুলা আপনার ফিজিক্যাল লেবার লাগে, এই কাজগুলা আগামী 5-7 বা মানে আমার মনে হয় 10 বছরও লাগবে না, আর একটু কম হবে, দেখবেন যে থাকবেই না, লিটারালি থাকবে না। আপনার এই যে আমরা ইয়েতে সুপার স্টোরে যে স্ক্যান করার জন্য একজন দাঁড়ায় থাকে, এটা থাকবে না, এটা তো অলরেডি হাফ এন্ড হাফ হয়ে গেছে। তারপর পৃথিবীর অনেক, জাপান, সিঙ্গাপুর এখন অলরেডি আপনার কার্ট গুলা যেগুলা, আপনি কার্টের জিনিস রাখবেন অটোমেটিক ওইখানে কার্ডটা নিবেন হচ্ছে আপনার ক্রেডিট কার্ড স্ক্যান করে, তারপরে কার্টের মধ্যে যখনই আপনি জিনিস রাখবেন অটোমেটিক ওই কার্ড আপনার এগুলো স্ক্যান করে করে টোটাল কত টাকা হয়েছে, মানে কার্ড নিয়ে লিটারালি আপনি রাখবেন, নিয়ে বের হয়ে চলে যাবেন, একদম গাড়িতে নিয়ে রেখে দেবেন, পেমেন্ট অলরেডি হয়ে গেছে, এখানে কোনো স্ক্যানও আর করতে হবে না। Amazon Fresh does that ভাইয়া। Amazon Fresh এর দোকানে আপনি গেলে they do it, হ্যাঁ জি। এক্স্যাক্টলি। এই যে অ্যামাজনের আজকে এই যে গত পরশুদিন এর আগের দিন দেখলাম আমাদের কানাডাতে 30,000 পুরো লে অফ করেছে এক ইয়েতে, 30,000 মানুষ। ইউএসএ তে মনে হয় 16,000 সম্ভবত। এক্স্যাক্টলি, কারণ ওর পুরো জিনিসটাই এআই এর মাধ্যমে অটোমেটেড রোবোটিক ইয়াতে ওরা করে ফেলবে, তো এগুলো আর লাগবে না। কয়েকদিন পরে ডেলিভারিও দেখবেন অ্যামাজন অটোমেটিকলি ডেলিভারি দেওয়া শুরু করবে। লস অ্যাঞ্জেলেসে তো অলরেডি ওই যে খাবার একটা ছোট কম্পিউটার আমি দেখলাম যে রাস্তা দিয়ে যায় অটোমেটিক, ওই যে ডোর ড্যাশের মতো, হ্যাঁ খাবার ডেলিভারি হচ্ছে, অটো গাড়ি চলতেছে ড্রাইভার ছাড়া। হ্যাঁ আমি ট্রাই করতেছিলাম কিন্তু ওইটা নাকি আবার অ্যাপ লাগে এজন্য। না আবার ভাই দেখলাম একেবারে সহজ, অ্যাপটা ডাউনলোড করলেই মানে উবারে যেরকম অনেকগুলা আপনার প্রসেস যায়, ওইটা শুধু ক্রেডিট কার্ড দিবেন, ডাউনলোড করবেন, দ্যাটস ইট। না আবার দেখলাম যে ভাই অ্যামাজন ফার্মেসি চালু করছে আর কি, মানে আচ্ছা আপনার অ্যামাজন ফার্মেসি, সো ইউ ডোন্ট হ্যাভ টু বি ইন দ্যাট লাইন, এন্ড অলসো ওখানে ফার্মাসিস্টরা যে কাজগুলা করে ওরা আসলে ওইটা হচ্ছে যে মানে আপনার চেষ্টা করছে যে অটোমেশন পদ্ধতির মাধ্যমে যাতে ওইগুলা করা যায়, মানে ফার্মাসিস্টরাও ফার্মাসিস্ট জবটাও হচ্ছে এখন একটা রিস্কের মধ্যে আর কি। ফার্মাসিস্ট আপনার রিস্কের মধ্যে, যে হলো এই ওষুধ টষুধ দিয়ে কিভাবে কোনটার জন্য কিভাবে কি মিক্স করবে, কোনটা কতবার খাইতে, এগুলা যদি ইয়ে হয়ে যায় তাহলে আর ফিজিক্যাল লেবার তো মানে নাই, আমার মনে হয় না আর 2-3 বছরের মধ্যে থাকবে। সো আলটিমেটলি আমাদের শুধু এই বিজনেসটা না, আমি এটা আরো 3-4 বছর আগে আমার এরকম লাইফ গুলা যদি দেখেন আপনারা দেখবেন, আমি তখনও বলতেছিলাম যে ভাই এই বিজনেস না করো, কিছু একটা আপনার অনলাইনে করেন, অনলাইনে আপনি শাড়ি বেচেন, খাবার বেচেন, ইভেন কি ওইটাও ভালো। ইনফ্যাক্ট এইটা আমাদের বাংলাদেশে যদিও সবকিছু একটু বেশি অতিরঞ্জিত করে ফেলে, বাট তারপরেও দেখেন আমাদের বাংলাদেশে এখন একটা সিনেমার নায়িকা একটা সময় যেরকম সুপারস্টার টাকা পয়সা এরা ছিল, এখন সিনেমার নায়িকা টাইকারও কোনো দাম নাই। এখন যে শাড়ি বেচে ওই মহিলা এক একটা ইয়ে কি বলে এটাকে রেস্টুরেন্ট, কাচ্চি ভাই, কাচ্চি বিরিয়ানি, অমুক ইয়া দইয়ের দোকান, ইয়ার দোকান, এইগুলা উদ্বোধন করে করে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা চার্জ করতেছে, কারণ ওরাই হচ্ছে এখন সেলিব্রিটি, ওরাই হচ্ছে ইয়ে।
আমি বলতেছি না, কারণ এখানেও আবার মানে বাংলাদেশে যেটা বললাম যে সবকিছু একটু বেশি অতিরঞ্জিত বা নেগেটিভ ইয়াতে নিয়ে যায়, বাট এই যে তারা কিন্তু একটা সময় আজকে থেকে 5-7 বছর আগে যখন তারা অনলাইনে এসে শাড়ি বেচা শুরু করছিল, আমি শিওর তাদের আত্মীয় স্বজন আর খায়া দেওয়ার কোনো কাম নাই, মাস্টার্স পাস করে এখন শাড়ি বেচে অনলাইনে আইসা আইসা, ঠিক আছে? অথবা যারা খাবার বিক্রি করে এরকম, আমার ওয়াইফ কতগুলো ইউটিউবের ইয়ে দেখে, ওই মহিলা নিউ ইয়র্ক থেকে বা ওই যে লস এঞ্জেলেস থেকে বোধহয় 15 বছর আগে উনি ইউটিউব চ্যানেল করছে, উনি তখন খাবার ইয়ে করতো। উনার এখন মানে $1 মিলিয়ন উপরে উনার ইনকাম, ঠিক আছে? এইগুলা, অথচ তারা এখনো যারা অনলাইনে নাই, সেটা হচ্ছে আমি যেটা বললাম আপনার টিকটক বলেন, টিকটকটা তো বাংলাদেশে আবার সেম জিনিস। টিকটকটা মনে হয় যেন টিকটক মানে হচ্ছে কতগুলা উচ্ছৃঙ্খল মেয়ে নাচানাচি করবে, অথবা ছেলেগুলা লাল লাল চুল করে হিন্দি গানের সাথে নাচানাচি করবে, এগুলা মানে টিকটক। আসলে টিকটক কিন্তু এটা না। টিকটক এখানে আমি কতগুলা ডাক্তার, এই যে আপনি বললেন ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট আমি ফলো করি, যারা এই টিকটক ইয়ে করে। বাইরের দেশে, আমাদের এদিকে কিন্তু টিকটকটা মারাত্মক। এবং টিকটকের আপনার যে লাইভ সেলিং, এটা আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে এইখান থেকে মানুষ মিলিয়ন ডলার ইনকাম করবে। লাইভ সেলিং মানে ওই যে এখানে 10টা কাপড় দেখাবে, আপনি অর্ডার দিবেন, সাথে সাথে এখান থেকে আপনি চলে যাবে, এবং আপনার ইনফ্যাক্ট নিজস্ব কোনো প্রোডাক্টও থাকবে না। আপনি শুধু এরকম বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করবেন আপনার টিকটক অ্যাকাউন্টে, এবং এগুলো সব শিপমেন্ট হয়ে যাবে অটোমেটিক। মানে এরকম অনেক কিছু আছে। যে কোনো কিছুই করেন, আপনার অনলাইনে আপনার আসতেই হবে। আপনি যতই ফুটানি দেখান, আমি অমুক, আমি তুমুক, আইটি ফাইটি তো আরো থাকবে না। আইটি 90% কাজই আপনার অনেক ইয়াতে হয়ে যাবে, যারা অ্যাকচুয়াল মাথা ইউজ করবে। কারণ কেউ না কেউ তো থাকতে হবে যারা এআইটা মানে এটার কি বলে ম্যানেজ করবে। বাট এছাড়া বাকি সব একদম মানে ইয়ে হয়ে যাবে। তানির ভাই ঠিক বলছেন। আমি আসলে মানে অনলাইনের এটা নিয়ে আপনার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আমি দেখছি আর কি, যে আমাদের কিছু প্রফেসর আছে যারা হচ্ছে আপনার মনে করেন যে অ্যাবাভ 55 বা ক্লোজ টু 60, তারা তো আসলে ডিজিটাল প্ল্যাটফর্মটা, অনলাইন প্ল্যাটফর্মটা ইউজ করতে চায় না। এবং এখনো পর্যন্ত যেটা করে যে আপনার হচ্ছে যে অনলাইন ক্লাসগুলো না নিয়ে ফিজিক্যাল ক্লাসগুলাই তারা চেষ্টা করে। এটা অনেক সময় অ্যাকোমোডেট করাটা অনেক মুশকিল হয়ে যায়। তো এইটা আমরা, তানভীর ভাই যেটা বললো যে জব রিপ্লেসমেন্টের ব্যাপারটা, এটা ইটস কামিং। এটা আসলে উইদিন 10 ইয়ার্স যাওয়া লাগবে না, উইদিন 5 ইয়ার্স এর মধ্যে ইভেন একাডেমিক্সেও আমি তো এখন যেটা দেখছি যে যে ট্রেন্ড যেটা চলতেছে, তারপরে ইভেন আমি যদি আমার সেক্টরটার কথাও বলি, যে এখানে আপনার শুধু রিসার্চার ছাড়া, যারা একেবারে ল্যাবে কাজ করে, তারা ছাড়া আপনার হচ্ছে যে বাকি প্রফেসরদের খুব একটা দরকার হবে না। তানির ভাই, আরেকটা জিনিস হচ্ছে যে আবার আমি যেহেতু মানে এখানে মানে বারবার ছেলেদের টেনে নিয়ে আসছি, কারণ আমাদের ভিতরে স্কেপটিসিজমটা একটু ডিজিজ আকারে ধরা দেয় আর কি। সেটা হচ্ছে, আমরা তো সবাই বলে যে হ্যাঁ আমরা জানি অনলাইনে অনেক কিছুই আছে, মানে এটা আসলে অনলাইনে করাটা এটা স্টেবল না, এখানে সবকিছুই হচ্ছে মানে একটা মিথের মতো, মানে আপনার স্বপ্নের মতো। এটা বললেই হবে যে তানভীর আলম ভাই এখন বছরে আপনার হচ্ছে যে প্রায় মানে $250,000 মতো মানে কাছাকাছি যে ইনকাম করে, এটা শুধু জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট মানে স্ট্যান্ড। তো অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে যে আমাদের যে স্কেপটিসিজমটা আসলে এখনো পর্যন্ত, স্পেশালি আমরা তো যেহেতু বাংলাদেশি হিসাবে বাংলাদেশিদেরই রিপ্রেজেন্ট করি মোস্ট অফ দ্য টাইম, যেটা নাজমা আপু বললো যে আমাদের মাধ্যমে যদি কেউ একটা মানুষও যদি এই ধরনের পথ প্রদর্শক হিসাবে নিয়ে বা ওইটার ইনফরমেশনটা নিয়ে যদি ইউটিলাইজ করে তাদের লাইফটা চেঞ্জ করতে পারে, ইট উইল বি এ গ্রেট ফিলিংস ফর আস। তো ওই মেন্টালিটিদের সম্বন্ধে কি বলবেন ভাইয়া, যে 2026-এ এসেও যদি আমাদের এখনো চেক আউট করতে যদি এতটা কষ্ট হয়, এতটা যদি আমাদের ভীতি থাকে, তাহলে ওইটা আমরা আসলে কিভাবে রিকভার করতে পারি এবং আমাদের ইফেক্টিভ ওয়েতে আমরা কি ডিসিশনটা বা অ্যাক্টিভিটিসটা নিতে পারি? মাইন্ডসেটের চেঞ্জটা হচ্ছে সবচেয়ে প্রথম। আপনার মাইন্ডসেট চেঞ্জ না হলে আপনার কিছু ইয়া হবে না। এই যে আপনি যেটা বললেন না যে যে অনেকে মনে করে যে এটা আসলে কতটা সাস্টেনেবল। আচ্ছা ঠিক আছে, তানভীর ভাই কামায় ফেলছে, উনি লাকি বা ইয়া, আচ্ছা যা, তানভীর ভাইয়ের অনুযায়ী কথা অনুযায়ী আমিও শুরু করলাম। কিন্তু আমি শুরু করতে করতে
আমি হয়তো বছর খানেকের পরে কোম্পানি থাকবে না, বিজনেস থাকবে না, উঠা যাবে। এটা তো আসলে কোনো কতটা সাস্টেনেবল? ঠিক আছে, ঠিক আছে, ওনাদের ওই 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 অ্যাঙ্গেল থেকে আমিও যদি বলি, ওই হিসাবে তো আপনার জব আপনি যেটা করতেছেন এটা কতটা সাস্টেনেবল? কালকে সকালে যায় দেখবেন যে ডেস্কে গেছেন, পাসওয়ার্ড দিতেছেন, পাসওয়ার্ড নেন না, কি হলো, আমি কম্পিউটার অন করতে পারতেছি না কেন? ভাই আপনার তো চাকরি নাই, আপনার কোনো গ্যারান্টি আছে? তো ওই হিসাবে তো চাকরি বাকরির আর আরো গ্যারান্টি নাই, এখন তো আরো নাই। ওই যে বললাম 30,000, এখানে 15,000, আমাদের এখানে টিডি ব্যাংক, সিআইবিসি ব্যাংক, মানে যতগুলো ব্যাংক আছে ব্যাংকের এখন আমাদের এখানে লিটারালি এখানে একটা ব্যাংক খুলছে, ওই ব্যাংকে মাত্র একজন মানুষ পুরা ব্যাংকে, আর কেউ নাই। আপনি টাকা জমা দিবেন, তুলবেন, ওইটার জন্য আলাদা মেশিন। ওই আগের মতো যায় যে ওই যে টেলারের কাছে যায় টাকা তুলতে হবে না, টাকার তুললা তো গেছে শেষ। চেক জমা দেওয়া ওই মেশিনে, সবকিছু ওই মেশিনের মধ্যে। একজন খালি বসে আছে, সে আপনারে দেখায় কোনটা কিভাবে ইউজ করতে হয়, আর বাকি সব হচ্ছে ফোনে। আমি ওই যে RRSP একটা অ্যাকাউন্ট খুলবো, বলে যে ফোনে করে ফেলো। ফোনে আমি ওনার সাথে কথা বললাম, আমার কি ধরনের ইয়া লাগবে, উনি ডকুমেন্ট গুলো পাঠাইলো, আমি সাইন করে দিয়ে দিলাম। এরপর আমি ব্যাংকের আমার অ্যাকাউন্টের অনলাইন ব্যাংকিং এ ঢুকে দেখি আমার অলরেডি RRSP ওপেন হয়ে গেছে, আমার ব্যাংকে যাইতে হয় না। এখন আপনার যে জব থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? আর আমাদের এই বিজনেসটা অলরেডি 52 বছর যাবত চলতেছে। আপনার এই সময়টাতেই তো আপনার এক ধরনের প্রুফ। আপনি আর কিভাবে প্রুফ করবেন যে আমাদের এটা যে কতটা সাস্টেনেবল? 52 বছর ধরে চলতেছে, আর কত বছর চললে আপনার প্রুফ হবে যে এটা সাস্টেনেবল, তাই না? এরপরে আসেন আপনার এই যে যে স্কেপটিসিজমের ওই যে আমার কাছে বারবার ওই এক জায়গাতে গিয়ে আমি আটকাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সমাজে, পুরুষ সমাজে আমরা এক ধরনের পুরুষ আছে যারা শুধু শুধু আলগা একটা ভাব ধরাটা, এটা একটা আমাদের একটা এটা একটা সিস্টেম। আপনি যদি ভাবটা না ধরেন, আপনার মুরব্বীও হইলেন না, আপনি জ্ঞানীও হইলেন না। জ্ঞানী হইতে গেলে আপনার একটা ভাব ধরেন। আরে এইগুলা আমরা, বুঝছো, আমরা অনেক দেখছি। চুল তো আর আমার এমনি এমনি পাকে নাই। সে 1980 সালে একটা কোম্পানি আসছিল, এগুলা 2 বছর থাকে, 3 বছর থাকে, যারা উপরে আছে টাকা কামায় যতটুকু, এগুলো আমার আমার বহুত দেখা আছে। কারণ উনি এক্সপিরিয়েন্সড, ঠিক আছে, হ্যাঁ উনি দেখছে, উনি যেগুলো বলতেছে এগুলো মিথ্যা না, বাট থিংস হ্যাজ চেঞ্জড। আপনার আজকে থেকে 15 বছর আগে একটা 18-19 বছরের মিলেনিয়ার দেখবেন, আপনি এটা কল্পনা করা যায় না। 20 বছর আগে মিলেনিয়ার মানে হচ্ছে 60-70 বছরের দাড়ি টুড়ি পাকা থাকবে, পাইপ থাকবে, স্যুট টুট পরা থাকবে, মানে হলো ও হলো মিলেনিয়ার। এখন আপনি মিলেনিয়ার রাস্তাঘাটে টি শার্ট পরে ঘুরে, আপনি বুঝবেনও না যে এটা মিলেনিয়ার। কারণটা কি? এই টেকনোলজির কারণে, যুগের কারণে। যুগ তো পাল্টাইতেছে। এখন আর আগের মতো ওরকম না যে আপনার ওই কান্দের মধ্যে মেশিন নিয়ে নিয়ে ওই যে আপনার বাংলাদেশে অনেকে যে বলে যে ডেস্টিনি বা ইয়ার মতো ফুল গাছ, তেল, নুন, পানি বিক্রি করবেন, আত্মীয় স্বজনরা জোর করে না জয়েন করবেন, এইটার মানেই হচ্ছে যে অনলাইন বিজনেস। আর ইয়ে তা না, এখানে অনলাইন বিজনেস আপনার অনেক কিছু ইয়ে করা আছে। সো স্কেপটিসিজমটা আসলে প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে কি, যেমন আমিও তো স্কেপটিক্যাল ছিলাম, আপনিও হয়তো বা ছিলেন। আমি এই বিজনেস শুরু করার আগে আমি 2 মাস আমি রিসার্চ করছি। আমি যে আমাদের যে ওয়েবিনারটা আমি 3 বার দেখছি, জাস্ট দেখার জন্য যে এটা কি আসল নাকি, এটা কি আসলে লাইভ না, এগুলো সব রেকর্ডিং, প্রত্যেকদিন একই জিনিস চালায়। দেখি যে না, এগুলো লাইভ হচ্ছে। তারপর আমি ওই যে আমাদের যে ফি ওইটা দিয়ে দেখলাম, ইয়ে করলাম, আমারও তো বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আমি যেটা করছি, আমি ওই স্কেপটিক্যাল হয়ে বসে থাকি নাই। আমার প্রবলেমটা ওই জায়গাটাতে। স্কেপটিসিজমটা খারাপ না, খারাপ হচ্ছে যে একদল স্কেপটিসিজম আছে যারা ওরা ওদের মতো বদ্ধমূল ধারণা নিয়ে বসে থাকে, দেন দে আর নট গোয়িং এনিওয়্যার। জি, হ্যাঁ, ওইটা করতে হবে যে আপনি স্কেপটিক্যাল, আপনি ওকে, আপনি রিসার্চ করেন, দেখেন, খোঁজ নেন, তারপরে আপনার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যেমন আমার কাছে আপনি যে থিসিস করেন, রিসার্চ করেন, এগুলা যদি এখন আপনি আমারে বলেন, আমার কাছে মেজাজ খারাপ লাগবে। আমি ওই লাইনেরই না, ঠিক আছে। আবার কেউ ক্রিকেট খেলে আর সারাটা দিন মাথা খালি ক্রিকেট, ব্যাট বল ঘুরে, ওরে যদি আপনি বলেন যে তুই বায়োলজি বই নিয়ে বস, ও বসবে না। এক একজনের এক একটা ইয়া। আমাদের এই বিজনেসটাও কিন্তু আমি বারবার বলি যে এটা সবার জন্য না। আপনি খালি টাকা কামানোর জন্য এখানে আসেন না প্লিজ, কারণ এখানে শুধু টাকা কামানো না, আর শুধু টাকা কামানোর জন্য আসলে আপনি কামাইতে পারবেন না। অ্যাবসলিউটলি রাইট। এটা খুব ভালো বলছেন। আমি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে গতকাল আমাদের একটা মানে মিটিং ছিল, তো ওইখানে আমাদের এক সিনিয়র প্রফেসর বলল যে 10 ইয়ার্স এগো আমাদের এই ধরনের
ইয়েগুলা ছিল, সেখানে স্টুডেন্টরা ইয়ে করছিল। তো আমাদের যে নিউ অ্যাডমিন সিস্টেম, অ্যাডমিন আসছে প্রেসিডেন্ট থেকে শুরু করে, তো তারা তখন বললো যে এরকম দেখেন, ইটস 10 years ago, এখন এটার ডাইমেনশন টোটালি চেঞ্জ। ওই সময় যে এগুলা কাজ করছে এখন কিন্তু ওইগুলা কাজ করবে না। এখন মানুষের মেন্টালিটি, স্টুডেন্টদের মেন্টালিটি চেঞ্জ হয়েছে, এখন সিচুয়েশন চেঞ্জ হয়েছে, রিসোর্স চেঞ্জ হয়েছে। সো উই হ্যাভ টু অ্যাডাপ্ট বেসড অন দ্য টাইম ফ্রেম। তো তানির ভাই, এখন আমরা তো সবাই আসলে সাকসেসের স্টোরিটাই বড় করে দেখি, তার আগে পিছনে যে আমাদের যে চ্যালেঞ্জ গুলা থাকে ওগুলা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। আমরা সবসময় চিন্তা করি যে ওয়াও, এটা খুবই সুন্দর একটা দৃশ্য বা খুবই সুন্দর একটা আউটপুট, এর জীবনটা মনে হয় সবসময় মানে এরকম। তো আপনার জার্নিতে, মানে ডিউরিং ইউর জার্নি, হোয়াট ওয়াজ দ্য বিগেস্ট অবস্টাকল অর চ্যালেঞ্জেস, এবং হাউ ডিড ইউ ওভারকাম ফ্রম দিস? আমার কাছে মনে হয় যে এখন এটা বলতে ইয়ের মতো শোনা যাবে, সে কিন্তু হচ্ছে যে আমার এই জব মাইন্ডসেটটা থেকে বের হয়ে আমার এই বিজনেস মাইন্ডসেটে আসাটা, এটা ছিল একটা বড় একটা ইয়ে। আমরা এমন ভাবে আমরা ছোটবেলা থেকে আশেপাশের মানুষ থেকে যেইখানে যান এমন ভাবে এই জিনিসটাকে একদম ইমপ্লিমেন্টেড করা যে আপনার এটা খুবই রিস্কি মনে হয়। জব ছেড়ে দিয়ে যখন আমি বিজনেসটা শুরু করি এবং মনোযোগ দিয়ে করার চেষ্টা করতেছি, ওই সময়টাতে আমার নিজের সাথে নিজের অনেক রকমের একটা ইয়ে হয়েছে। কারণ আমরা সবকিছু জব, এইখানে তো কিন্তু আপনি আপনার বস, আপনি কখন কাজ করবেন, কখন করবেন না, কি করবেন, কতটুকু করবেন, সেটা কেউ আপনাকে বলে দিবে না যে আগামী 2 ঘন্টার মধ্যে এই ফাইলটা শেষ করো, এটা করো বা। সো এইখানে আপনার নিজে নিজের কাজগুলা নিজে নিজে করার মতো এই যে ইয়েটা, কারণ এতদিন তো আমি প্রায় এই বিজনেসটা শুরু করার আগে প্রায় 16 বছর আমি জব করছি। আমার সুপারভাইজার, আমার ম্যানেজার, আমার বস আমাকে বলছে, এই তানভীর এটা করো, তো ওইটা করো, দেখো খেয়াল রাখো যে কালকে 10টা বুকিং আছে, 10টা ইয়ে আছে, এদের সব ইয়ে হয়েছে কিনা, টেবিল গুলো সব সেট আপ হয়েছে কিনা, কালকের স্টাফ আছে। আমার কেউ না কেউ গাইড করতো, ইয়ে করতো। ওইখান থেকে বের হয়ে আমি আমার মতো করে আমার বিজনেসটা রান করতেছি, এই জিনিসটা অনেকটাই স্ট্রাগল ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার যেহেতু এটা একটা বিজনেস, এইখানে আপনার অন্যান্য স্ট্রাগলের ইয়াগুলো আপনার থাকবে। আরেকটা বড় স্ট্রাগল ছিল আমার বিশেষ করে যে বাংলাদেশিদেরকে, এখনো এটা আপনাদেরও হয় আমি জানি, সেটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে মানে বুঝানো, বিজনেস কি বুঝানো এটা তো পরের ব্যাপার, এটা যে একটা লেজিট বিজনেস সেইটাই অনেক মানে বোঝানোর জন্য আপনার মনে হয় যেন কষ্ট হয়ে যায়। ওকে, কেউ যদি আসে যে ওকে বিজনেসটা কি, বিজনেসটা আমি বুঝতে পারছি, কিভাবে হবে সেটা আমি বুঝাও, আই বিলিভ ইন দিস বিজনেস, বিজনেসের মধ্যে কোনো রকমের ইয়ে নাই, এটা আমার কোনো সন্দেহ নাই, কিভাবে হয় সেটা আমার বুঝাও, তাইলে কিন্তু আমাদের অনেকটা ইজি হতো। কিন্তু ওই বিজনেসটা কি সেটা বুঝানোর আগে হ্যাঁ বুঝাইতে হয় বিজনেসটা যে আসলে জেনুইন। এটা একটা বড় স্ট্রাগল আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য, এটা দুঃখজনক হইলেও সত্যি। বিকজ এটারও কারণ আছে, কারণ অনেকে এর আগে ওই যে কি বলে বেলতলায় গিয়ে মাথা টাথা ফাটায় আসছে, তো নেরা একবারই তো বেলতলা আরেকবার টানাটানি করে আনার বেলতলা যাইতে চান। আমাদের দেশের ভাষায় যেটা বলে যে একবার চুন খেয়ে যখন মুখ পুড়ে ফেলছে তখন দই দেখলেই ভয় লাগে। ভয় লাগে। বুঝতে পারছেন? সো এইটা একটা ইয়ে, কারণ অনেকে বাংলাদেশে এরকম অনেক হয়েছে, এইখানেও অনেকে এরকম ইয়ে হয়েছে। নিউ ইয়র্কে আমি শুনছি এই যে মালয়েশিয়ান চাইনিজ কতগুলো কোম্পানি আসছে মানুষের কাছ থেকে ওই লোশনের জন্য টাকা পয়সা নিয়ে টিয়া ফুড চলে গেছে, ইয়ে করছে। সো এইগুলোর জন্য অনেক সময় একটু কষ্ট হয়ে যায়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যেটা সবসময় বলি যে আপনার করার দরকার নাই, তো আপনাকে কেউ টানতেছে না, আপনি নিজেই আসছেন। এই যে এই লাইভটা যখন কেউ দেখতেছে, তারে কি কেউ, আমরা কি লিফলেট পাঠাইছি, কেউ ফেসবুক মেসেজ দিছি যে আগামীকালকে লাইভ আসেন, হ্যাঁ 50 টাকা করে পাইবেন, এরকম তো আমরা কিছুই বলিনি। যে এখন দেখতেছে এটা, সে তো তার নিজের ইচ্ছাতে দেয়, তার জ্ঞানের ইয়ের জন্য, যে সে ইন্টারেস্টেড বা ইয়ে। তো আপনি ইন্টারেস্টেড হলে আপনি দেখেন, খোঁজ খবর করেন প্রত্যেকটা জিনিস। আমরা তো সবসময় বলি যে আপনি না জেনে বিজনেসটা করবেনই না। আমি চাই আপনি না জেনে করুন, না জেনে করবেন কেন? আর না জেনে আপনি করতেও পারবেন না, কারণ আপনার করার পর্যন্ত যাইতে গেলে আমাদের যে স্টেপগুলো আছে এগুলো সব স্টেপ বাই স্টেপ করতে করতে আপনার জানতেই হবে। তো এইগুলা আপনার জেনে আপনারা ইয়া করতে পারবেন। তো আমার কাছে মনে হয় এইগুলা ছিল আমার অবস্টিকলস, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সাকসেস কখনো ইজিলি আসবে না। আমি সবসময় মনে করতাম যখনই আমার একটা প্রবলেম হইতো, আমার তখনই মনে হইতো যে ওকে নাও আই এম ইন দ্য রাইট ট্র্যাক। প্রবলেম আসতেছে মানে হইলো আপনি রাইট ট্র্যাকে আছেন।
আপনার সবকিছু ইজি ইজি হয়ে গেলে তো, আরে তাইলে তো ওসু নসু যদু মধু টম ডিক এন্ড হ্যারি সবাই আপনার সাকসেসফুল হইতো। আপনি যে পিএইচডি করছেন, আপনি যে এখন একটা রিসার্চার, এখন এটা কি সবাই এ পর্যন্ত আসতে পারতেছে? আর আসার জন্য যে কষ্টগুলো আপনার করতে হইতেছে, এটা তো সবাই করতেও পারবে না, কেউ চাইবেই না করতে। সো আপনার একটা জায়গায় যেতে গেলে আপনার মাস্ট কষ্ট করতেই হবে। আপনার একটা গলির মাথায় যদি একটা মুচিও দেখেন যে গত 15 বছর ধরে সে একই জায়গায় মুচি জুতা সেলাই করে, তার মানে বুঝবেন যে সে এই জায়গাটাতে 15 বছর ধরে কি এত সোজা একটা জায়গায় থাকা? কত মুচি এর মধ্যে আসছে আর গেছে, ও তো জানে ও এখানে আছে, তার মানেটা কি? ওর ওরকম ডেডিকেশন, ওরকম ঝড় বৃষ্টি বাদল রোদে দেখেন ওই ছাতি নিয়ে ওখানে বসে ছিল, মিস দেয় না একদিন। সো এইটাই হচ্ছে সাকসেস। আপনার ওই জায়গায় আসতে গেলে আপনার অবস্টেকলস থাকবে। আমার যখনই অবস্টেকল আসতো তখনই আমি বুঝতাম যে আমার সাকসেস সন্নিকটে। এনিওয়েজ, পেঁচাল পারি আসলে আমি এক কথা। ভাইয়ের সাথে আমার আমার একটা ছোট বাধা আমি শেয়ার করব। সেটা হচ্ছে অবশ্যই কিছু করতে গেলে অনেকগুলা বাধা আসে। প্রথম বাধা মানে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট বাধা, সেটা হয় মানুষ। মানুষ কিভাবে দেখে, কিভাবে মানে আমি যে জিনিসটা করছি এটা যে একটু অন্যভাবে দেখে, এই জিনিসটা অ্যাভয়েড করার যে মানে নিজের ভিতরে একটা শক্তি, এটা যখন আপনার থাকবে না তখন আর আপনাকে আটকায় রাখতে পারবে না। তো যে জিনিসটা আমার আমার জার্নিতে এই জিনিসটা আমার বেশি হয়েছে, স্টিল নাও। আমি কালকেও কোনো একজনের সাথে কথা বলছিলাম, তো সে বিজনেসটা নিয়ে, কিংবা যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কিংবা আমার সম্পর্কে তারা জানে, অনেক কথাই বলতেছিল। তো আমি না এই পাশ থেকে শুধু হাসতেছিলাম, কারণ আমি তো জানি আমি কি করছি কিংবা আমার জন্য কি হচ্ছে। তো ওই জিনিসটা মানে যে যেটা বলবে সে তার জায়গা থেকে সে ভুল রং সে জানে, কিন্তু আমি কি করছি আমি তো জানি আমি কি করছি। তো এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত মানে অ্যাভয়েড করতে পেরেছি দেখেই মনে হয় আমার জার্নিটা এমন করে গেছে। তো এটা আমার জীবনের বড় বাধা, আর এই বাধাটাকে সাইড রাখতে পেরেছি আমি। আমারটা একটু হাস্যকর বলতে পারেন, কষ্টকর বলতে পারেন। আমাকে ইভেন কালকেও আমার মানে এখন আমি তানভীর ভাইয়ের সাথেও কথা বলেছি, আপা আপনারাও জানেন, শুরুতেই হচ্ছে যে আমার অনেকেরই একটা ইয়ে আছে না যে ইউনিভার্সিটিতে পড়ায় তারা তো কখনোই এই কাজগুলো করবে না, কারণ ওই যে হুজুররা সবসময় হচ্ছে মিলাদ পড়াবে, নামাজ পড়াবে, তাদের কখনো টাকা ইনকাম করার দরকার নাই। কারণ আমি দেখছি তো আমাদের ছোটবেলায় যখন হুজুরা নামাজ পড়াতো, মিলাদ পড়াতো বাসায়, এখন এটা মনে হয় উঠে গেছে, তো যে হাদিয়া দিত না, অনেকে আবার খুব বলতো হুজুর হয়ে হাদিয়া কেন নিতে হবে, আল্লাহর রাস্তায় সমস্ত কিছু করবে। তো ওইখানে তখন আমার এক বড় ভাই, চাচতো ভাই, উনি সবসময় এটা ইয়ে করতো, ওনাদের কি ফ্যামিলি নাই? আবার আমাদের এক হুজুর হচ্ছে উনি বই বিক্রি করতো, একটা লাইব্রেরি দিত। ও মাই গড, হুজুর হয়ে ব্যবসা করতে হবে? তো এই জিনিসগুলো আমাকে আমার বিভিন্ন সময় এখন এই বিজনেসে আমাকে যে কোশ্চেন গুলো সব সময় করে, আমার সবচেয়ে খারাপ লাগে একটা জিনিস হচ্ছে যে আপনি একজনকে না জেনে যে ওই হার্শ কমেন্টসটা করতেছেন, এটা আসলে এক হচ্ছে যে আপনি আপনার ডিসরেসপেক্টটা করেন। আমার এটা হচ্ছে যে এটা ফাও কথা বলার জায়গা পায় না, উনি আবার ইউনিভার্সিটির প্রফেসর। এটা ওই আমাকে একজন ইয়ে করতেছিল যে এরকম আমরা বাংলাদেশিরা আসলে যদি মানে কোন একটা অফিসে যদি আমরা ক্লার্ক হিসাবে কাজ করি, আমরা ওইখানে বস হিসেবে দাবি করি আর কি। তো এই জিনিসটা তো আসলে মানে আমাদের ভিতরে না জেনে ডিসরেসপেক্ট করাটার একটা মানে টেন্ডেন্সি সবার আছে। তা নাজমা আপু যেটা বললো সেটা হচ্ছে যে মানে এইগুলো অ্যাভয়েড করার শক্তিটা কিন্তু আমার আমার কালকে খুব মন খারাপ হয়েছিল। আমি দেখলাম যে উনি হচ্ছেন একজন বয়স্ক মানুষ এবং ওনার প্রোফাইলটাও ভালো, কিন্তু উনি যে কমেন্টসটা করছে সেটা সরাসরি হচ্ছে যে একটা ডিসরেসপেক্টিং করা হয়। কারণ আপনি একটা জিনিস দেখেন, আমরা সবসময় বলি যে আমরা বাঙালি, আমরা ইনফরমেশন কম পাই, কিন্তু আমরা যারা যেসব আমাদের বাঙালি ভাই বোনেরা যারা হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করতেছে, এতজন মানুষ এগুলো নিয়ে চেষ্টা করতেছে, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা কখনো ভেরিফাই করার চেষ্টা করি না। আমরা তখন একটা কি করে, তানভীর ভাই যেটা বললো যে অনেকে আছে ওই যে মানে শুরু থেকে মনে করে যে আই নো এভরিথিং। ইউ ডোন্ট নো এভরিথিং, ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি নাথিং, ইউ ডোন্ট নো মোর দ্যান 1%. সো 99% is still we don't know about it. এখানে আমাদের অনেক জানার কিছু আছে, অনেক বোঝার কিছু আছে, বাট
নাজমা আপু, আপনার সাথে আমি কমপ্লিটলি রিলেট করতে পারি। হ্যাপি আপা? হ্যাঁ ভাইয়া, এগ্রি আপনাদের সাথে, কারণ অনেক সময় আমি এরকমই পাই, অনেক সময় ডাইরেক্টলি আমার এড এর মধ্যে অনেকে কমেন্ট করে যে চেহারা ভালো, প্রফেশন ভালো, সোশ্যাল মিডিয়ায় আসার দরকার কি? আমার দরকার আছে তাই আমি আসছি, আপনার দরকার থাকলে আপনিও আসবেন। যে যত হাংরি বেশি, যে যত চেঞ্জের জন্য লুক করতেছে, তারই কিন্তু চেঞ্জটা আসবে। আপনি কিন্তু চেঞ্জ তখনই নিয়ে আসতে পারেন আপনার জন্য, আপনার লাভড ওয়ানদের জন্য, যখন আপনি সেই চেঞ্জের জন্য খুঁজবেন এবং সেটাকে রিসার্চ করবেন। আমাদের বিজনেসটা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে, তো তাদের উদ্দেশ্যে আমি এই জিনিসটাই বলবো, ভাইয়া যেটা একটু আগে বলছিলেন যে স্কেপটিক্যাল থাকা ভালো, কিন্তু সেই স্কেপটিক্যাল থেকে কিন্তু আপনি যদি চেঞ্জ না নেওয়ার চিন্তা ভাবনা করেন, আপনার চেঞ্জ কিন্তু অন্য কেউ নিয়ে আসবে না। whatever shoes you wear today, tomorrow you will be exactly in the same spot. ভাইয়া যেটা বললেন একটু আগে, যে ওই যে মুচি আর জুতার এক্সাম্পলটা দিলেন, ওই লোকটা 15 বছর থেকে এক জায়গায় ছিল, কারণ সে চেয়েছে চেঞ্জ এবং সেটার পিছনে কিছু কিন্তু সে দৌড়েছিল। সে কিন্তু অন্যান্য ভাইয়াদের মতো আসে আর যায় নাই, সে কিন্তু ডেডিকেটেড ছিল তার প্রফেশনের দিকে, এবং তার জন্য কিন্তু সে এতটা বছর এক জায়গায় ছিল। আজকে যদি ভাইয়া এই প্ল্যাটফর্মে না আসতেন, আমাদের বাংলাদেশি কমিউনিটিটা কিন্তু হয়তো অনেক পরে ইন্ট্রোডিউস হইতো বিজনেসটার মাধ্যমে। এবং যখন আমি এই বিজনেসটায় আসি, তখন কিন্তু আমাদের বাংলাদেশ গ্রুপে এখনো, ইফ আই লুক ইন মাই ফোন স্ক্রিনশট, এখনো আমি পাবো 222 জন মানুষ ছিল ওই বাংলাদেশি এন্টারপ্রেনার গ্রুপে। সো আমাদের গ্রুপটা কিন্তু এত ছোট ছিল। আমরা যখন লাইভে করতাম, অথবা আমাদের যখন ভাইয়ের সাথে আমাদের মিটিংটা হতো, 8 জন 10 জন মানুষ আমরা বসতাম সেই মিটিং গুলাতে। এখন আমরা থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ পিপল ইনটু দ্যাট গ্রুপ। সো সেটা নিয়ে ভাইয়ের কাছে আমার পরের কোয়েশ্চেনটা থাকবে যে ভাইয়া একদম জিরো থেকে একটা গ্রুপ আপনি ক্রিয়েট করছেন, আমাদের যে গ্লোবাল গ্রুপটা, সেখানে অলমোস্ট 300,000 আই থিঙ্ক মানুষ হয়ে যাচ্ছে, বাট আমাদের বাংলাদেশি এন্টারপ্রেনার গ্রুপে সেখানে 18,000 প্লাস মানুষ। সো ইটস লাইক এ বেবি টু ইউ, আপনি একদম জিরো থেকে ওই গ্রুপটাকে লালন পালন করে এতটুকু নিয়ে আসছেন। সো হোয়াট ডাজ দিস গ্রুপ অ্যাজ এ হোল মিন টু ইউ ভাইয়া? ওয়েল, 18,000 তো আসলে অনেক কম, টু বি অনেস্ট। আমি এটা এক সময় 1,80,000, মেবি এক সময় 18 লাখ, মেবি এক সময় 1,80,00,000 মানুষ এখানে থাকবে। 18,000 ইটস নাথিং। এটা মাত্র শুরু, ঠিক আছে? সো আমার এই পর্যন্ত এটা করার জন্য তো আমি কিছু না, আপনারাও এটার মধ্যে 100% আপনাদেরও কন্ট্রিবিউশন আছে। আর এটা আমরা ইনশাল্লাহ আরো অনেক 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 বড় হবে, কারণ এই যে আমি যেটা বললাম যে এখানে এগুলো সব জেনুইনলি আমরা করতেছি এবং ভালোভাবে করতেছি, এবং আমার নিজের টাকা পয়সা ইনকাম করা, আমার নিজের টাইম ফ্লেক্সিবিলিটি ছাড়াও নাজমা আপু যেটা মেনশন করছিল যে যখন আপনার আরো 10 জনকে আপনি হেল্প করতেছেন, তারাও সাকসেসফুল হচ্ছে, ওইটার ফিলিংসটাই অন্যরকম। আর ওইটা দিয়েই আপনি গ্রো করবেন। পৃথিবীতে যত বড় বড় ভালো কাজ হয়েছে এইভাবেই হয়েছে। সো আমাদেরটাও এরকমই। আমার ইনশাল্লাহ মানে ওই যে বললাম না যে এটা 18,000 কিছুই না, এটা আরো অনেক 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 বড় হবে। আর ইট মিনস এভরিথিং টু মি, কারণ এটা অনেকটা আমার বেবির মতো। আই হ্যাভ ক্রিয়েটেড ইট, এবং এটা এখন এইভাবে গ্রো করতেছে, দেখতেও ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন ওই যে দেখি যে এরকম আরো অনেকের চেঞ্জ হচ্ছে, লাইফ চেঞ্জ হচ্ছে, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। 1 বছর আগে যেটা কল্পনা করতে পারতো না, সেটা এখন তার আছে অলরেডি। যেটা একসময় স্বপ্ন দেখতো, সেটা আজকে তার কাছে আছে। সেটা আপনার ম্যাটেরিয়ালিস্টিক জিনিসই হোক, অথবা আপনার মেন্টাল কোনো একটা পিসের ব্যাপারই হোক। তো এইটা যখন কেউ অ্যাচিভ করে, তখনই আসলে আমাদের সবচেয়ে বেশি, আমার কাছে মনে হয় যে দ্যাটস ওয়েন আই এম ফুলফিলড। তো এই আমার এখন আসলে বেরো হইতে হবে, তা অসুবিধা না। আপনার মানে আমরা ইয়াতে থেকে কথা বলতে থাকলে আমরা কথা বলতে পারি। আমি জাস্ট না, আমি অসুবিধা না, আমি গাড়িতে নিয়ে যাচ্ছি। আর কি কোশ্চেন আছে, বা নিয়ামুল ভাইয়ের কোনো ইয়ে আছে কিনা বলেন। জি তানির ভাই, আমি জানি যে আপনি আজকে ব্যস্ত। আর কোশ্চেন আলোচনা না করি, দরকার হলে আমাদের এই কোচেস সেশনের জন্য ভাইয়াকে আরেকবার নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই লাইফ নিয়ে কিংবা আমাদের বিজনেস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে আমাদের 4 জনের যে কোনো একজনকে আপনারা মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের সব প্রশ্নের অ্যান্সার দিতে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা আবার একটা লাইভ করবো আপনার সাথে। আচ্ছা, ঠিক আছে। আমি আসলে কথা বলে 1 ঘন্টা, আসলে এগুলা কোনো 1 ঘন্টা হয় না। আমি এরকম ঘন্টার পর ঘন্টা বলা যাবে আসলে। তারপরে ধন্যবাদ, অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে। ইনশাল্লাহ আরেকবার কথা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ তানির ভাই, আই লাইক ইউর জ্যাকেট।
এটা আমাদের কানাডার অনেকটা ইয়ার মতো, সবাই শীতের সময় এই লাল ইয়েটা কেন জানি পরে আমি জানি না। It looks nice. থ্যাংক ইউ। ওকে, Okay, আল্লাহ আপু, হাফেজ। আসসালামু bye. আলাইকুম সবাইকে। আল্লাহ আল্লাহ হাফেজ।